হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। আমরা আজকে যেটা শুরু করব, দশম শ্রেণীর যে চলতড়িৎ চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেখানে যে তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। তো এর আগের ক্লাসে আমরা যেটা আলোচনাটা করেছি বেসিক্যালি যে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, অর্থাৎ কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ বর্তনীটাকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় সে বিক্ষিপ্ত হবে, এবং সেই বিক্ষিপ্ত হওয়ার যে মানটা, কি কারণে বিক্ষিপ্ত হচ্ছে আমরা সেই কারণটা কিন্তু আমরা দশম শ্রেণীতে জানছি না। আমরা উঁচু ক্লাসে যদি বিজ্ঞান নিয়ে পড়ি সেখানে তার কারণগুলো জানবো, কি কারণ বা কি বল উদ্ভূত হচ্ছে। আমরা বলেছি যে সেটা লোরেঞ্জ ফোর্সের দরুন কিন্তু ওটা উদ্ভূত হচ্ছে, কিন্তু আমরা দশম শ্রেণীতে কেবলমাত্র কোন দিকে বিক্ষিপ্ত হয় আমরা ফ্লেমিংয়ের যে বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা জেনেছি। অর্থাৎ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে যেভাবে আমরা তিনটা আঙুলকে প্রসারিত করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনটা কোন দিক বরাবর কি প্রকাশ করলে কি বিক্ষিপ্ত হয়, আমরা বৃদ্ধাঙ্গুলি দিক বরাবর বিক্ষিপ্ত হয়, এটা আমরা জেনেছি। তো কেবলমাত্র কোন দিকে বিক্ষিপ্ত হয় এটা আমরা জেনেছি, কিন্তু কি কারণে বিক্ষিপ্ত হচ্ছে, তার মূল উৎসগুলো কি কি সেটা আমরা বলেছি, ওটা আমরা উঁচু ক্লাসে জানবো। যদিও আমরা একটু সংক্ষেপে বলে নিয়েছি যে কোনো একটা তারে কারেন্ট যাচ্ছে মানে কি, একটা আধানের প্রবাহ ঘটছে। ওই আধানের প্রবাহ যদি ঘটে কোনো জায়গায় এবং সেটা যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘটে, অর্থাৎ কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন কোনো একটা আধানের প্রবাহ মানে গতি ঘটতে থাকে, সেই আধানের গতি যেটা সৃষ্টি করছে কারেন্ট, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা, ধরো আমি চৌম্বক ক্ষেত্রের যে বলরেখার অভিমুখগুলো এইভাবে দেখিয়েছি, তাহলে এইরকম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আধান কিন্তু একটা বল অনুভব করে। সেই বলটাকে আমরা বলেছি লোরেঞ্জ ফোর্স, যার মান কিউ ইন্টু ভি ক্রস বি। যদিও আমরা এটা ভেক্টর সাইন দিয়ে দেখাচ্ছি, ভেক্টরের মানে কি কোনো একটা বলের দিক বোঝানোর জন্য আমরা চিহ্নগুলো দিয়েছি। তো এর সম্পর্কে আমরা ভেক্টর সম্পর্কে জানলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে মানে কি অসংখ্য ইলেকট্রন বা আধানগ্রস্ত কণিকা ছুটে যাচ্ছে, তাহলে সেই কণিকাগুলোর মধ্যে প্রত্যেকটা কণিকা পৃথকভাবে এই বল অনুভব করছে। তাহলে সেই কণিকাগুলোর সবার উপর লব্ধি বলটার জন্যই তারটা গতিশীল হয়ে যাবে। অর্থাৎ কোনো তারের মধ্যে থাকা নিজস্ব পার্টিকেলগুলো, ইলেকট্রনগুলো যদি গতি মানে বল অনুভব করে, তাহলে পুরো তারটাই বেঁকে যাবে বা গতি সৃষ্টি হবে। সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, এবং সেই গতির অভিমুখটা কেবলমাত্র আমরা জেনে নিয়েছি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম সাহায্যে। এবং সেই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটাকে কাজে লাগিয়ে কি করে যে একটা পরিবাহী গতির সৃষ্টি হয় আমরা বার্লো চক্রে দেখেছি। বার্লো চক্রতে আমরা দেখলাম যে চক্র একটা বিজ্ঞানী, একটা সরল বিজ্ঞানী বার্লো একটা সরল যে মডেল তৈরি করে তিনি তড়িৎ প্রবাহ হলে যে তার মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্রে তাকে যদি রাখা থাকে সে যে বিক্ষিপ্ত হবে সেটা তিনি প্রদর্শন করেছেন। এবং সেই যে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা জেনেছি যে বৈদ্যুতিক মোটর তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে, এবং সেই বৈদ্যুতিক মোটরগুলোর গতিটা বাড়ানো যায় কি করে, কমানো যায় কি করে, সব আমরা আলোচনা করেছি। সেটা প্রকৃতপক্ষে ছিল তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। পরিবাহী যেটার মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছিল সেটাই বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো বার্লো চক্রতে আমরা যেটা বলেছি শুধু গতির অভিমুখটা জেনেছি। তো আজকের ক্লাসে আমরা ঠিক এর বিপরীত ঘটনাটাকে আমরা জানব, অর্থাৎ এই ওরেস্টেডের পরীক্ষা সহ যেগুলো আমরা পড়িয়েছি যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া হিসাবে আমরা যেগুলো আলোচনা করছি, দুটো স্টেপে আলোচনা আমাদের ক্লাস হয়েছে। একটা হচ্ছে কি ওরেস্টেডের পরীক্ষা, যেখানে আমি একবার সংক্ষিপ্ত করে দিচ্ছি ওরেস্টেডের পরীক্ষা। সেই ওরেস্টেডের পরীক্ষাতে আমরা শুধু জেনেছিলাম যে একটা পরিবাহী তারে যদি তড়িৎ প্রবাহিত হয় তার চারপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা আমরা দেখেছিলাম, এবং সেটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ডান হাতের মুষ্টি নিয়ম দ্বারা শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের দিকটাকে জেনেছি। তাহলে সেই ওরেস্টেডের পরীক্ষার সাহায্যে কিংবা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কিংবা ডান হাতের মুষ্টি নিয়মের সাহায্যে শুধুমাত্র এই যে চুম্বক ক্ষেত্র তারের চারিদিকে তৈরি হয় সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখটা বা দিকটা আমরা জেনেছিলাম, কিন্তু কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার মানটা আমরা উঁচু ক্লাসে উঠলে জানবো বলে বলেছি। যেটা আমরা বলেছি যে বায়ো-স্যাভার্ট লয়ের সাহায্যে যে সেটা আমরা জানবো, স্যাভার্ট সূত্র, অর্থাৎ তার সাহায্যে আমরা মানটা জানবো। আর এই অভিমুখ নির্ণয়টা শুধু আমরা দশম শ্রেণীতে করছি। কি বলছি বোঝা গেল? যদিও বায়ো-স্যাভার্ট লয়ের সাহায্যে মান এবং দিক দুটোই জানা যায়। সেই সূত্রটা আমরা বলেছি কি বি উৎপন্ন হয় যে সূত্রটা B0/4 পাই আইডিএল
ক্রস আর বাই আর কিউব। তো সেক্ষেত্রে তার একটা ভেক্টর রূপ আমরা লিখেছি। আর অভিমুখ দিক বা নির্ণয় করার জন্য যেটা আমরা দশম শ্রেণীতে পড়েছি, শুধুমাত্র অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আর হচ্ছে ধরো ডান হাতের মুষ্টি নিয়ম, এইটা আমরা শুধু পড়েছি। এইটা আমাদের মান নির্ণয়কারী বিষয়টা আমরা বলছি যে এইচএস কিংবা বিএসসিতে যদি ফিজিক্স নিয়ে পড়ো তোমরা সেটা জানো। তো কোনো ওরেস্টেডের পরীক্ষাতে তারে কারেন্ট গেলে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র হয় সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা শুধু আমরা জেনেছি। সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার পরিবাহিতে তড়িৎ গেলে কি ধরনের চৌম্বক বলরেখাগুলো তৈরি হয় সেটা আমরা শুধু দশম শ্রেণীতে জেনেছি। অর্থাৎ কি, একটা স্ট্রেট তারে কারেন্ট গেলে তার চারপাশে একটা কার্ডবোর্ড রাখলে দেখবো যে একটা এককেন্দ্রিক বৃত্তাকার যে বলরেখা তৈরি হয়, কিংবা একটা বৃত্তাকার কুণ্ডলিতে তারের তড়িৎ পাঠালে তার মাঝখানে যে সুষম বলরেখা তৈরি হয়, যেমন ভাবে এই তারটা যখন উপরের দিকে উঠছে কারেন্টটা, তাহলে এক্ষেত্রে এই যে ডান হাতের মুষ্টি নিয়ম অনুযায়ী আমি দেখাতে পারি যে বলরেখার অভিমুখগুলো এইরকম ভাবে ভেতরের দিকে হয়। আবার এইখানে তারটা নিচের দিকে নামছে, ডান হাতের মুষ্টি নিয়ম কিংবা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যাই বলে কেন প্রয়োগ করলে আমরা দেখবো যে এইখানেও কিন্তু ভেতরের দিকে সব যাচ্ছে। অর্থাৎ তারের সব জায়গায় এরকমই হচ্ছে, আমি সব জায়গায় নিয়ম দেখাতে পারি, আমরা 2-3 জায়গায় দেখালাম। তাহলে এইখানেও তো কারেন্ট যাচ্ছে, এইখানে কারেন্ট যাওয়ার জন্য ডান হাতের মুষ্টি নিয়মের সাহায্যে যদি দেখি এইখানেও সেই ভেতরের দিকে যাবে। অর্থাৎ কোনো একটা বক্র কুণ্ডলিতে কারেন্ট গেলে তার মাঝখানে সুষম চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ মাঝখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি। আবার একটা স্ট্রেট লাইনে অর্থাৎ যে ঋজু তড়িৎবাহী তারে কারেন্ট গেলে তার চারপাশে বিভিন্ন দূরত্বে যে বিভিন্ন বলরেখা তৈরি হয় সেগুলো আমরা দেখেছি। কিংবা এই যে বৃত্তাকার কুণ্ডলীটাকে আমরা একটা কুণ্ডলী না নিয়ে যদি দুটো কুণ্ডলী তৈরি করে পাশাপাশি রাখি, কারেন্ট পাঠাই, তাহলে আমরা কি রেজাল্ট দেখব? এই তারের মধ্যেও একটা সুষম বলরেখা তৈরি হবে। আমি যদি তার এই কোনো একটা ডিরেকশন অনুযায়ী, তো আমরা যখন এই বৃত্তাকার একটা কুণ্ডলীতে তড়িৎ পাঠালাম, এই পাঠানোর ফলে তারের মাঝখানে কোনখানে চুম্বক বলরেখা তৈরি হবে সেইটা কিন্তু আবার ডান হাতের সূত্রটাকেও আমি এখানে প্রয়োগ করতে পারি। কি রকম? ওই যে বৃত্তাকার কুণ্ডলীর যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর যদি আমি ডান হাতের আঙ্গুলগুলোকে ধরি, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলটা কিন্তু ভেতরের দিকে আছে। তাহলে ওই বদ্ধ কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্র ওর সেন্টারে কোন দিকের থেকে কোন দিকে হবে, আমরা সেটা কিন্তু ওই ডান হাতের সূত্র যেখানে সাহায্যে আমি কোনো একটা ঋজু তারে কারেন্ট গেলে যেভাবে হয় সেইটাকে কাজে লাগিয়েও এখানে আমরা দেখতে পারি যে এর মাঝখান বরাবর চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক একই রকম যখন অনেকগুলো একই রকম বৃত্ত পাশাপাশি আমি তারে কারেন্ট যাচ্ছে আমি যদি তৈরি করি, তাহলে এই তারে কারেন্ট যাওয়ার দিকের উপর ভিত্তি করে যদি এরকম ধরি কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানে চুম্বক বলরেখা এভাবে তৈরি হবে, এর মাঝের সেন্টারেও বি তৈরি হবে এভাবে। অর্থাৎ আমি সব বিষয়গুলোকে ধীরে ধীরে যেগুলো শিখছি সেটাকে এখানে অ্যাপ্লাই করছি, এখানে যেটা শিখছি এটা থেকে পরবর্তীটাতে অ্যাপ্লাই করলে আমি চৌম্বক বলরেখাগুলো কোথায় কিরকম তৈরি হয় সুস্পষ্ট ধারণা পাবো। তাহলে এক্ষেত্রে যেমন ভাবে পেয়ে যাচ্ছি, তাহলে এইরকম পাশাপাশিগুলো কি হবে, এই পাশাপাশি যে চৌম্বক বলরেখাগুলো যেগুলো তৈরি হতো, এই যে বলরেখাগুলো কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে যাবে। এখানে যেগুলো তৈরি হতো এই তারের জন্য তো ঠিক উল্টা দিকে তৈরি হয়ে গিয়ে সব জায়গায় ক্যান্সেল হয়ে যাবে, কেবলমাত্র দূরের দিকে বলরেখাগুলো জুড়ে যাবে আর মাঝখানেরগুলো জুড়ে যাবে। তাহলে যখন দুটো কয়েল রাখবো, তাহলে দুটো কয়েলের মধ্য দিয়ে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে কাছাকাছি অংশে কিন্তু বিপরীত হবে। তোমরা নিজেরা ছবিটা এঁকে দেখবে যে পরস্পরগুলো কেটে ক্যান্সেল হয়ে যাবে, কেবলমাত্র মাঝখানে একটা সুষম বলরেখা থাকবে আর দূরবর্তী অংশের দিকে একটা সুষম বলরেখাগুলো থাকবে। ঠিক এই রকম দুটো কয়েলকে না নিয়ে যদি আমি একটা প্যাঁচালো সলিনয়েড তৈরি করে আমরা যদি কারেন্ট পাঠাই, আমরা দেখেছি যে তার মাঝখানে প্রত্যেকটার মাঝখানে যদি কারেন্টের দিক অনুযায়ী একটা সুষম বলরেখা তৈরি হবে আর দূরে কাছেরগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু দূরের দিকে বলরেখাগুলো থাকবে। কাছেরগুলো কি হবে, এই বলরেখা যার অভিমুখের দিকে এখানেগুলো অভিমুখ পরস্পরকে ক্যান্সেল করে যাবে। খুব সামান্যভাবে বলরেখাগুলো এখানে থাকবে, সামান্য থাকবে, দূরের দিকে এগুলো স্ট্রং হবে। অর্থাৎ কি এই মাঝখানে বলরেখাগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ সেই তারের মাঝখানে সাইডের গুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তো এটাই আমরা ফার্স্ট ক্লাসে ওরেস্টেডের পরীক্ষা থেকে আমরা তার যে বলরেখার অভিমুখগুলো শুধু পড়েছি, কিন্তু এদের মানগুলো নির্ণয় যেটা আমরা বায়োসাভার্ট লর সাহায্যে করব সেটা আমরা উঁচু ক্লাসে এইচএসে পড়ব। ঠিক দ্বিতীয় ক্লাসে যেটা 12 নম্বর ক্লাসে আমরা কি পড়েছিলাম যে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। এটা যখন ছিল কি চুম্বকের উপর তড়িৎ পরিবাহের ক্রিয়া, অর্থাৎ তড়িৎ প্রবাহের ক্রিয়া, সেটা ঠিক উল্টো বিষয়টা আমরা যেটা পড়েছি যে সেটা হচ্ছে কি পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া, যেটা আমরা আলোচনা করেছি দ্বিতীয় আলোচনা হিসেবে পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া।
সেখানে আমরা কি পড়েছি, সেখানে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম পড়েছি, তাই তো। এখানে যেরকম অ্যাম্পের সন্তরণ নিয়ম, ডান হাতের মুষ্টি নিয়ম, এইগুলো পড়েছি। ঠিক সেমনিভাবে এখানে আমরা পড়েছি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, অর্থাৎ কোন দিকে তারটা বিক্ষিপ্ত হবে, বোঝা গেছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এবং এখানে আমরা মোটর নিয়মও এটাকে বলে থাকি। কারণ কি, মোটর নিয়ম কেন বলা হয়ে থাকে, যে মোটরটা যেভাবে ঘুরছে সেই মোটরের কার্যনীতিটাও কিন্তু ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী ব্যাখ্যা করা যাচ্ছে, সেই জন্য এটাকে মোটর নিয়মও বলা হচ্ছে। আর একটা বৈদ্যুতিক মোটরটা আলোচনাটা করেছি, অর্থাৎ দুটো কিন্তু একই ঘটনাটা পড়েছি। এই দুটো ঘটনা কিন্তু সেই তড়িৎ পরিবাহীর চুম্বকের ক্রিয়ার দ্বারা আমরা পড়েছি। এখানে যেরকম ভাবে মূল যে সূত্রটার মানটা আমরা যে সূত্রের সাহায্যে নির্ণয় করেছি এটা, এখানে যে সূত্রটা আমরা জানবো প্রকৃতপক্ষে লোরেঞ্জ ফোর্স, এফএল, লোরেঞ্জ ফোর্স, যেটা আমরা বলেছি কিউ ইন্টু ভি ক্রস বি। তো এক্ষেত্রে অর্থাৎ এই সমস্ত মূল ডিটেলস থিওরিগুলো আমরা দশম শ্রেণীতে পড়ছি না, কেবলমাত্র উপরিগত দিক থেকে পরীক্ষাগুলোর রেজাল্টগুলো আমরা বর্ণনা করছি। তো এরপরে ঠিক এই ঘটনাগুলোর বিপরীত ঘটনা হচ্ছে কি, তড়িৎ চুম্বকীয় আবেশ। ব্যাপারটা কি, এখানে যেরকম তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক তৈরি হচ্ছে, এখানে যেরকম কি বলছি যে তড়িৎ প্রবাহ পাঠাতে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তার ঠিক বিপরীত ঘটনা যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহী তারকে আমি নিয়ে যাই, দেখা যাবে যে তার ভেতরে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের চুম্বকের ক্রিয়া, সেই ঘটনার পুরোপুরি একটা বিপরীত টাইপের ঘটনার আবিষ্কার বিজ্ঞানী ওরে যে ফ্যারাডে করেছিলেন 1831 সালের দিকে, সেটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ তোমরা তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যাপারটা এবারে নিশ্চয়ই বুঝেছো, এটা কিন্তু তার জাস্ট অপোজিট ঘটনা। তাহলে আবেশ কাকে বলা হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ কি জিনিস না, কোনো একটা যে বদ্ধ বর্তনী, আমরা বদ্ধ বর্তনীয় হতে পারে, একটা মুক্ত বর্তনীয় হতে পারে। তো আবেশ কথাটা আমরা যদি মুক্ত বর্তনী বলি, একটা তার, সিম্পলি একটা তার, এই তারটাকে যদি চুম্বক ক্ষেত্র, ধরো এখানে একটা কোনো চৌম্বক ক্ষেত্র রাখা আছে, চুম্বক রাখা আছে, তার অভিমুখগুলো এন থেকে এস এর দিকে এভাবে যাচ্ছে বড় রেখা, এর মধ্যে যদি একটা তারকে, শুধু মুক্ত তারকে, এটা পরিবাহীকে যদি ওর ভেতরে নিয়ে যাই আর নিয়ে আসি, এখানে ওর মধ্যে একটা তড়িৎ প্রবাহ উদ্ভূত হয়ে যাবে। এই যে তড়িৎ প্রবাহ উদ্ভূত হচ্ছে, তড়িৎ প্রবাহ উদ্ভূত হয়ে যাবে মানে কি, নিশ্চয়ই একটা তড়িৎচালক বলের উৎপত্তি ঘটেছে। অর্থাৎ এই যে তড়িৎচালক বলের উদ্ভব ঘটে যাচ্ছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে তড়িৎ আবেশ। এই মুক্ত পরিবাহী নিয়ে যেতে পারি, কিংবা আমরা বদ্ধ পরিবাহী নিয়ে যেতেও পারি। বদ্ধ পরিবাহী, তো মুক্ত বর্তনী নিয়ে গেলে তড়িৎ তো আর প্রবাহিত হবে না, একটা দু প্রান্তে বিভবের সৃষ্টি হয়ে যাবে। এই যে বিভবের সৃষ্টি হয়ে যাবে, ইএমএফ সৃষ্টি হয়ে যাবে, এটাকে আমরা বলবো মোশনাল ইএমএফ। মোশনাল ইএমএফ অর্থাৎ মোশনের জন্য একটা ইএমএফ সৃষ্টি হয়ে যাবে, মোশনাল ইএমএফ। যদিও এইটা আমাদের বইতে নেই, কেবলমাত্র একটা বদ্ধ পরিবাহী নিয়ে গিয়ে পরীক্ষাটা করা হয়েছে। তাহলে কোনো একটা চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্র মানে কি, একটা চুম্বক রাখা আছে, একটা চুম্বক, ধরো এর এন মেরু, এটা এস মেরু, তাহলে এখানে এন মেরু থেকে এস মেরুর দিকে বলরেখা যেভাবে থাকায় ছড়িয়ে যাচ্ছে, সব দিকে বলরেখা আছে, এবং এই বলরেখার কাছে একটা বদ্ধ বর্তনীকে যদি আমি নিয়ে আসি, এবং এই বদ্ধ বর্তনীটাকে নিয়ে এলে ওর মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে যাবে। নিয়ে গেলে শুধু যদি আমি স্থির রাখি, এই বদ্ধ বর্তনীটাকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার সময় কিন্তু এই তড়িৎ চালক বলের উদ্ভব হবে, এবং যার জন্য তড়িৎ প্রবাহ হবে। এটা যেহেতু বদ্ধ বর্তনী আছে, তড়িৎটা গোল হয়ে ঘুরতে থাকবে। এটা যেহেতু মুক্ত বর্তনী ছিল, এর দুপাশে কেবলমাত্র ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ উৎপন্ন হয়ে থেকে যাবে, কারেন্ট আর যেতে পারবে না কোন দিকে। তো এর মূল কারণ সেই লরেঞ্জ ফোর্স, অর্থাৎ একটা পরিবাহীর যে বল অনুভব করে ভি ক্রস বি, সেই প্রকৃতপক্ষে সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে লরেঞ্জ ফোর্স। যদিও আমরা এখানে একটা আলোচনা করছি না। তো বদ্ধ পরিবাহী কোনো একটা চৌম্বক ক্ষেত্রে যদি আপেক্ষিক গতি দেওয়া হয়, আপেক্ষিক গতি মানে এই চুম্বককেও গতিশীল করতে পারি, পরিবাহীকে স্থির রাখতে পারি, তাও তো হবে, কিংবা পরিবাহীর তারটাকেও নিয়ে যেতে পারি, চুম্বকটাকে স্থির রাখতে পারি। যে কোনো ওদের মধ্যে যদি আপেক্ষিক গতি সৃষ্টি হয়, দেখা যাবে যে ওদের মধ্যে একটা তড়িৎচালক বলের উদ্ভব ঘটেছে, এবং ওই তড়িৎচালক বলের উদ্ভবের দরুন একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে। এই যে ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ।
বিজ্ঞানী ফ্যারাডে সর্বপ্রথম 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এই ফ্যারাডে এইটা পর্যবেক্ষণ করেছে। অর্থাৎ তিনি সেই ওরেস্টেডের পরীক্ষার বিপরীত ঘটনা করা সম্ভব কিনা সেটা নিয়ে পরীক্ষা করতে করতে এই ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছেন। এবং এই বর্তনীর পরীক্ষাটাকে একটু আমরা বিশ্লেষণ করার জন্য দেখিয়ে নিই, যে দেখা যাবে যে বদ্ধ বর্তনীটাকে আমি যদি তারের এনের দিকে যদি নিয়ে যাই, আমরা সাপোজ বলছি যদি নিয়ে যাওয়ার সময় এই ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিক বরাবর ধরে যদি কারেন্ট উৎপন্ন হয়, আবার নিয়ে গিয়ে স্থির করে দিলাম, কারেন্ট আবার নেই, আবার যখন নিয়ে সরিয়ে আনবো দূরের দিকে নিয়ে আসবো, তখন দেখা যাবে যে ওই কুণ্ডলীতে উল্টো কারেন্ট সৃষ্টি হবে। অর্থাৎ এখানে সেই এন আর এস এর কাছে যখন আবার সরিয়ে আনছি, এই যে বদ্ধ কুণ্ডলীটাকে যখন চুম্বকের কাছ থেকে সরিয়ে আনছি কিংবা চুম্বকটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন আবার উল্টো ডিরেকশনে কারেন্ট যাবে। আমরা এই তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র একটা যদি গ্যালভানোমিটার এইখানে আমি একটা লাগিয়ে রাখি, তার কাঁটার বিক্ষেপ কিন্তু প্রথম ক্ষেত্রে কাঁটার বিক্ষেপ যদি এই দিকে হয়, আমি ধরো গ্যালভানোমিটারের স্কেলিং করা রয়েছে এই দিক থেকে এই দিকে, এইখানে ধরো 0, তাহলে কাঁটার বিক্ষেপটা প্রথমে যদি এই দিকে হবে, এই ক্ষেত্রে যদি এই দিকে কারেন্ট যায়, দ্বিতীয় ক্ষেত্রে গ্যালভানোমিটারে কিন্তু এই দিকে কাঁটা ঘুরে যাবে। অর্থাৎ কারেন্ট এখানে এই দিকে যাচ্ছে, তো এখানে কাঁটাটা যেহেতু এই দিকে কারেন্ট যাচ্ছে, কাঁটা এই দিকে ঘুরে আসবে। অর্থাৎ এই যে একটা গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহ মাপার যদি যন্ত্র লাগিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে একবার পজিটিভ কারেন্ট দিচ্ছে, একবার নেগেটিভ কারেন্ট দিচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এবং এটা পুরোপুরি পরীক্ষার উপর ভিত্তি করে এর 3টা সূত্র বিজ্ঞানী ফ্যারাডে দিয়েছিলেন। সেটাকে বলা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো এক্ষেত্রে তোমরা হাতে কলমে একটা পরীক্ষা নিজেরা করতেই পারো। একটা সলিনয়েড তৈরি করে একটা দণ্ড চুম্বককে নিয়ে যাতায়াত করালে কোন দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে, কখন কোন দিকে উল্টো দিকে হচ্ছে, তোমরা নিশ্চয়ই স্পষ্ট করে দেখতে পাবে। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় অর্থাৎ চুম্বকের জন্য তড়িৎ যে প্রবাহর সৃষ্টি আবিষ্ট হচ্ছে ওর মধ্যে, একে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ কখন হবে, যদি আপেক্ষিক গতি থাকে কাদের মধ্যে, ওই পরিবাহীর তার সে বদ্ধ হতে পারে আর হচ্ছে মুক্ত হতে পারে। তো বদ্ধ হলে তড়িৎ প্রবাহটা কন্টিনিউ হবে। সেই দুজনের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তবেই কিন্তু এইখানে আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব করবে। তো এখন বিজ্ঞানী ফ্যারাডে পরীক্ষা নিরীক্ষা করে কতগুলো যে আবিষ্ট তড়িৎচালক বল যেটা উৎপন্ন হচ্ছে, সেই তড়িৎচালক বলের যে কারণগুলো, তার মানটা কত, সেইটা তিনি দুটো সূত্রের আকারে দিয়েছিলেন। এবং এই পরীক্ষাটা যদি দেখা যাবে যে বেশি বেশি কারেন্ট উৎপন্ন হতে দেখা যাবে যদি আমি এদের আপেক্ষিক গতিটাকে বাড়াই, দ্রুততর করি। অর্থাৎ আপেক্ষিক গতি বাড়ালে অর্থাৎ এই যে ইএমএফটা উৎপন্ন হবে এর মানটা বাড়বে কখন, এই বাড়বে যখন হচ্ছে কি আপেক্ষিক গতি, অর্থাৎ কার কার আপেক্ষিক গতি, বদ্ধ কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে যখন আপেক্ষিক গতিটাকে বাড়ানো হবে তখন কিন্তু এই বেশি ইএমএফ তৈরি হবে। আবার কি যে শক্তিশালী চুম্বক নিলেও হবে, তারটাকে অনেক বেশি প্যাচের তার নিলেও অনেক বেশি হবে। অর্থাৎ কয়েকটা সূত্র রয়েছে, মানে ই বাড়ানোর কয়েকটা বাড়বে কখন, 1 নম্বর হচ্ছে আপেক্ষিক গতি বাড়ালে, 2 নম্বর কি তারের যে পাক সংখ্যা যদি আরো বেশি, বদ্ধ কুণ্ডলীটা যদি তারের সংখ্যা আরো বাড়াই অর্থাৎ কুণ্ডলীর উপরে নির্ভর করবে। 3য় নম্বর হচ্ছে কি চুম্বক শক্তি, চুম্বকটা যদি বেশি শক্তিশালী নিয়ে থাকি তাহলে আরো বেশি তড়িৎচালক বল উৎপন্ন হবে বা আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। তো এইখানে আমাদের যে এই বিষয়টাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য আমাদের নতুন একটা ভৌত রাশি এখানে আমরা জানবো। সেই ভৌত রাশিটাকে আমরা বলছি যে চৌম্বক প্রবাহ, বোঝা গেছে, চৌম্বক প্রবাহ। সেই চৌম্বক প্রবাহটা আমাকে এখানে জানতে হবে। চৌম্বক প্রবাহ বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এই একটা নতুন ভৌত রাশি আমাকে জানতে হবে, যেখানে চুম্বকের যে চৌম্বক প্রবাহ, চৌম্বক ক্ষেত্রটাকে আমরা জানার জন্য একটা ভৌত রাশি যেটা চৌম্বক ক্ষেত্রের ভৌত রাশি, চৌম্বক ক্ষেত্রের জন্য যে ভৌত রাশিটাকে চৌম্বক আবেশ বলে বলা হচ্ছে। চৌম্বক ক্ষেত্রটাকে যে নির্ণয় করার জন্য আমরা বি বারবার বলেছি, এটাকে বলা হচ্ছে চৌম্বক আবেশ, বুঝা গেছে, চৌম্বক আবেশ। সেই চৌম্বক আবেশের সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে চৌম্বক প্রবাহ। এই চৌম্বক শুধু যখন চুম্বকটাকে স্থির রাখি তখন কিন্তু কোনো কারেন্ট যায় না,
তাহলে নিশ্চয়ই শুধু চৌম্বক যে আবেশটা, চৌম্বক ক্ষেত্র নির্ণয়কারী যে আবেশটা, চৌম্বক আবেশ, এই আবেশ কিন্তু শুধু বিটা কিন্তু কার্যকরী হচ্ছে না, বির সঙ্গে এই এরিয়া যত বড় কয়েল নেব তত বেশি বেশি হবে। এই ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলা হচ্ছে না, কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো চৌম্বক বলরেখা অতিক্রম করে সেই ক্ষেত্রফল এবং বলরেখার সংখ্যার গুণফলটাকে বলবো হচ্ছে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। শুধু চৌম্বক নয়, চৌম্বক প্রবাহটাকে বাড়াতে হবে। তাহলে আমি যদি একটা শক্তিশালী চৌম্বক নিই তাহলে বলরেখার সংখ্যা অনেক বেশি হবে। আবার দেখতে পাচ্ছি বলরেখা প্রচুর নিয়েছি কিন্তু আমি ছোট্ট একটা কয়েল নিয়েছি, তাহলে কি তত বেশি কারেন্ট উৎপন্ন হবে? অর্থাৎ এরিয়ার সঙ্গে সঙ্গে চৌম্বক যে আবেশ দুটোর মান, অর্থাৎ বি এর সঙ্গে সঙ্গে ক্ষেত্রফল দুটোর গুণফল নিয়ে যেটা প্রকাশ করা হচ্ছে তাকে বলা হচ্ছে একটা নতুন ভেক্টর রাশি, তাকে বলা হচ্ছে নতুন একটা ভৌত রাশি, একে বলা হচ্ছে চৌম্বক প্রবাহ, ম্যাগনেটিক ফ্লাক্স। এই মানটা বেশি কমের উপর নির্ভর করেই কিন্তু তড়িৎ চালক বলটা বেশি উৎপন্ন হবে। অর্থাৎ কি বললাম, শুধু একটা জিনিস বাড়িয়ে দিলে হবে না, অন্য একটা কম হয়েছে তবে এটা কম হবে, দুটোই বাড়ালে দুজনের প্রোডাক্টেই কিন্তু এটা হবে। তাহলে চৌম্বক প্রবাহ কাকে বলে সংজ্ঞাটা একবার তোমরা ভালো করে জেনে নাও। কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন বদ্ধ তলের মধ্য দিয়ে আমরা যখন একটা পরিবাহী তারকে একটা গোল করে দিলাম তখন কিন্তু ওটা যে তলে থাকবে সেটাকে বলা হচ্ছে একটা চৌম্বক তল। সে যতগুলো চৌম্বক বলরেখাকে লম্বভাবে অতিক্রম করবে সেই যে দুটোর গুণফলকে বলা হবে চৌম্বক প্রবাহ। এই গুণফলটার উপরই নির্ভর করবে যে তড়িৎচালক বলের উৎপত্তি হওয়া বা কতটা উৎপন্ন হবে। এবং এই চৌম্বক প্রবাহের পরিবর্তনটা যত দ্রুত হবে সেইটার উপর ভিত্তি করে তড়িৎচালক বল উৎপন্ন হবে। শুধু এইটা বেশি হলে হবে না, সময়ের সঙ্গে তত দ্রুত আপেক্ষিক গতি বাড়াবে। অর্থাৎ এই যে চৌম্বক প্রবাহের যে গতিটা সময়ের সঙ্গে সঙ্গে যত বেশি হবে, প্রবাহটা যত সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে তত বেশি তড়িৎচালক বল উৎপত্তি হবে। তাহলে এই বিষয়গুলোকে নিয়ে বিজ্ঞানী ফ্যারাডে দুটো সূত্র দিয়েছিলেন, সেই সূত্রগুলো কি কি? তাহলে আমরা এখানে দুটো ভৌত রাশি, চৌম্বক ক্ষেত্র একটা যেমন ভৌত রাশি জানলাম যেটাকে চৌম্বক আবেশ বলে বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে চৌম্বক প্রবাহ। তাহলে চৌম্বক আবেশের সঙ্গে সঙ্গে চৌম্বক প্রবাহ বলে একটা যে ভৌত রাশি আমরা জানলাম। তাহলে এইটা হচ্ছে আমরা চৌম্বক আবেশ বলে বলছি, চৌম্বক আবেশ বা এটাকে চৌম্বক ক্ষেত্র নির্দেশকারী হচ্ছে যে ভৌত রাশি, আর এটাকে বলা হচ্ছে চৌম্বক প্রবাহ। তো এইখানে লম্বভাবে কতগুলো বলরেখা অতিক্রম করেছে, কোনো একটা তলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা এই লম্বভাবে অতিক্রম করেছে। যদি এই তলটা এরকম লম্বভাবে না রেখে আমি যদি এই বলরেখার সঙ্গে তলটাকে এই তলে শুয়ে রাখি তাহলে কিন্তু কোনো ফ্লাক্স নেই, তার এরিয়া তো জিরো। যে কোনো একটা ক্ষেত্র একটা কিন্তু ভেক্টর রাশি, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলের ভেক্টর রাশির দিক সবসময় ওটা যে তলে থাকে সেই তল থেকে লম্বভাবে তার দিক হয়। তাহলে যখনই কোনো তলকে এইভাবে লম্বভাবে রেখেছি তাহলে এই তলের সঙ্গে লম্বভাবে ওই ভেক্টরটার অভিমুখ এই দিকেই হবে, এর সঙ্গে বি একই দিকে হওয়ার জন্য এর মানটা অনেক বেশি হবে। কিন্তু এই তলকে যখনই ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একই তলে রাখবো তার ক্ষেত্রের অভিমুখ তো এই ক্ষেত্রফলের অভিমুখ উপরের দিকে সবসময়, তাহলে এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। 90 ডিগ্রি কোণ করলে তাদের ডট প্রোডাক্টে আমরা জিরো হয়। ভেক্টর যখন আমরা পড়বো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের গুণফল 0, আর তাদের মধ্যবর্তী কোণ 0 হলে তাদের মানটা সর্বোচ্চ। সেই জন্য লম্বভাবে কতগুলো বলরেখাটা অতিক্রম করেছে সেটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো যখনই কোনো একটা কয়েলকে আমি এইভাবে রাখবো দিয়ে গোল করে আমি জাস্ট ঘোরাবো তো বিভিন্ন পজিশানে যখন এইরকম হবে সেই অনুযায়ী ভিত্তি করে ওখানে কারেন্ট কখনো উদ্ভব হবে, কখনো জিরো, কখনো আবার উল্টা দিকে হবে। বোঝা গেছে? তো এই রকম ভাবে আমরা চৌম্বক প্রবাহ নামক নতুন একটা ভৌত রাশি এখানে জানলাম। তো এই যে চৌম্বক প্রবাহ এবং তার সঙ্গে সঙ্গে চৌম্বক আবেশ এইগুলো নিয়ে ফ্যারাডের দুটো সূত্র, বিজ্ঞানী ফ্যারাডে যে তিনি দিয়েছিলেন কত আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎচালক বলের উৎপত্তি হবে সেটা নিয়ে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে যদি তড়িৎ প্রবাহ জড়িত থাকে, চৌম্বক প্রবাহ জড়িত থাকলেই সেখানে তড়িৎচালক বলের উদ্ভব ঘটে। ফার্স্ট হচ্ছে কি
কারণটা কি, তড়িৎচালক বলের উদ্ভবের কারণটা কি নিয়েই ছিল প্রথম সূত্র। প্রথম সূত্র কি, ফ্যারাডের প্রথম সূত্র, অর্থাৎ তিনি সেখানে বলছিলেন কি যে ওই তড়িৎচালক বলের উৎপত্তির কারণটা সেখানে ছিল। কারণটা কি, যে কোনো বদ্ধ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের দরুনই সেখানে তড়িৎচালক বলের উদ্ভব হবে, এবং যতক্ষণই ওই তড়িৎ প্রবাহটা বজায় থাকবে ততক্ষণই কিন্তু ওইখানে তড়িৎ প্রবাহের পরিবর্তনটা বজায় থাকবে, ততক্ষণই কিন্তু ওইখানে আবিষ্ট তড়িৎচালক বল থাকবে। তাহলে প্রথম সূত্রে ওই তড়িৎচালক বলের উৎপত্তির কারণটা শুধু দেওয়া ছিল। সে সূত্রটা কি একবার ভালো করে বলছি, কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনটা হলেই কেবলমাত্র সেখানটায় তড়িৎচালক বলের উদ্ভব হবে, পরিবর্তন হতে হবে। শুধু চৌম্বক প্রবাহ থাকলে হবে না, এই চৌম্বক প্রবাহের পরিবর্তন হতে হবে। চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, তো সেই জন্য তো আমি একটা চুম্বক রেখে তার পাশে কয়েল রাখলেও সেখানে কোনো কারেন্ট যাবে না। চৌম্বক প্রবাহ তো তখনও আছে, ফাইয়ের মান তখনও তো আছে, কিন্তু এটা একটা এন, এটা একটা এস, একটা চুম্বক বলেছি, তাহলে এখানে তো চৌম্বক প্রবাহ আছে, কিন্তু এখানে কোনো আধান যাবে না, কারেন্ট যাবে না, কারণ কি পরিবর্তন হয়নি। কিন্তু ওটাকে বা এটাকে যদি আমি গতিশীল করি, অর্থাৎ যখনই পরিবর্তন হবে তখনই কিন্তু আবির্ভাব হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলেছে, ওই তড়িৎচালক বলের মানটা কত সেটা নিয়েই দ্বিতীয় সূত্র, অর্থাৎ যে আবিষ্ট তড়িৎচালক বলের মান সেটা বলা হচ্ছে দ্বিতীয় সূত্রের সাহায্যে। দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে না, কোনো বদ্ধ বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান ওই বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। এইটাই হচ্ছে দ্বিতীয় সূত্র, অর্থাৎ তার গাণিতিক ভাষায় হচ্ছে এটা। তাহলে কোনো বদ্ধ বর্তনীতে উৎপন্ন তড়িৎচালক বলের মান ওই বদ্ধকুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক, আর কিচ্ছু নয়, সমানুপাতিক, অর্থাৎ তার সমানই উৎপন্ন হয়। কিন্তু বিজ্ঞানী ফ্যারাডে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে সেটার উপর কিন্তু তিনি আলোকপাত করেননি। তিনি শুধু বলছিলেন প্রবাহ হলে যে কত পরিমাণ তড়িৎচালক বল উৎপন্ন হবে তার মানটা হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু দিকটা নির্ণীত হয়নি। বিজ্ঞানী লেঞ্জ, পরবর্তীকালে লেঞ্জের সূত্র যেটা হবে, লেঞ্জ তিনি যে তৃতীয় সূত্র দেবেন, যে তড়িৎচুম্বকীয় আবেশের তৃতীয় সূত্রতে, সেক্ষেত্রে কিন্তু আবিষ্ট তড়িৎচালক বলের দিকটা জানা যাবে। আবিষ্ট তড়িৎচালক বলটা কোন দিকে উৎপন্ন হবে এবং যার দরুন যে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে, সেই আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকটা আমরা জানতে পারবো লেঞ্জের সূত্রের সাহায্যে। বিজ্ঞানী লেঞ্জ নামক তিনি যে সূত্রটা দিয়েছিলেন তার সাহায্যে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের এই যে পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে যে সূত্রগুলো বিজ্ঞানী ফ্যারাডে দিয়েছিলেন, তিনি সেখানে কিন্তু কোন দিকে কারেন্ট উৎপন্ন হবে তার কিন্তু ধারণাটা তিনি দেননি। পরবর্তীকালে বিজ্ঞানী লেঞ্জই বলবেন যে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে। সেই লেঞ্জের সূত্রটা প্রকৃতপক্ষে এসেছে কোথা থেকে না, শক্তির সংরক্ষণ থেকেই কিন্তু এটা এসেছে। শক্তির সংরক্ষণ, ওই শক্তির সংরক্ষণ থেকেই কিন্তু দিকটা নির্ণীত হবে। কি করে? কোনো একটা চৌম্বক প্রবাহের পরিবর্তন করলে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে, সেটা এমন দিকে তড়িৎ প্রবাহ হবে যাতে করে ওই তড়িৎ প্রবাহটা কি করবে, আবিষ্ট তড়িৎচালক বলকে উৎপত্তিকেই সে বাধা দেবে। অর্থাৎ কি, কোনো একটা বদ্ধ বর্তনীকে যখন আমরা চৌম্বক ক্ষেত্রে আমি তাকে আপেক্ষিক গতি দিচ্ছি, সেই আপেক্ষিক গতি দেওয়ার সময় ওর ভেতরে একটা আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব ঘটবে, কিন্তু কোন দিকে ঘটবে সেই দিকটা কিন্তু হবে এমন দিক, যেই দিকটা কিন্তু ওই উৎপন্ন হওয়ার আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হওয়ার কারণকেই বাধা দেবে। তো এইটা লেঞ্জের সূত্রটা একবার জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি একটা দণ্ডচুম্বক এঁকেছি, এর আর এস, এর থেকে তাহলে বলরেখা সব ছড়িয়ে গেছে, চৌম্বক বলরেখা ছড়িয়ে আছে,
এইখানে আমি একটা বদ্ধ কুণ্ডলী এঁকেছি, বদ্ধ তারের কুণ্ডলী আমি যদি গতিশীল করালাম, তাহলে এই গতিশীল করালে এখানে কোন দিকে কারেন্টটা উৎপন্ন হবে, এই যে বদ্ধ কুণ্ডলীতে কোন দিকে কারেন্ট উৎপন্ন হবে। তাহলে আমরা কি বললাম, এমন দিকে কারেন্ট উৎপন্ন হবে যেই কারেন্ট কি করবে না ওই আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকেই বাধা দেবে। অর্থাৎ ওই যে আমি তাকে নিয়ে আসছি কিংবা একে যে গতিশীল করছি, গতিশীল হতে বাধা দিবে, অর্থাৎ বিপরীত দিকে বল প্রয়োগ করবে। অর্থাৎ বিপরীত দিকে কখন বল প্রযুক্ত হবে, নিশ্চয়ই এইখানে এল মেরুর দিকে, যদি এইখানে এল মেরু সামনের দিকে তৈরি হয় তবে এন এন পরস্পর বিকর্ষণ করবে, অর্থাৎ যেতেই দেবে না। অর্থাৎ একটা বদ্ধ কুণ্ডলীকে যখনই আমি একটা চুম্বকের দিকে নিয়ে যাওয়ার হঠাৎ চেষ্টা করব, যেতে দিবে না। তাহলে কি ওই বদ্ধ কুণ্ডলীতে এমন ডিরেকশনে কারেন্ট উৎপন্ন হবে, সেই কারেন্টের দরুন এই বদ্ধ কুণ্ডলীতে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, যেটা আমরা ওরেস্টেটের পরীক্ষাতে সেই বদ্ধ কুণ্ডলীতে কারেন্ট গেলে তার চারপাশে কারেন্ট গেলে তার মাঝখানে যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় আমরা জেনেছিলাম। তাহলে এই ডিরেকশনে কারেন্ট গেলে তার মাঝখানে এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক একই রকম এখানে এমন ডিরেকশনে কারেন্ট যাবে যাতে করে এই দিকে এইরকম ভাবে বলরেখা তৈরি হবে, অর্থাৎ এইদিকে এইদিকে এন তৈরি হবে, এইদিকে এস তৈরি হবে। অর্থাৎ কি আমরা জানি তাহলে কারেন্ট কোন দিকে গেলে এইরকম এই দিকে তৈরি হবে। কারেন্টটা আমি যদি এই ডান হাতের সূত্রকে দেখাই তাহলে এই দিকে, অর্থাৎ এটা যদি ভেতরের পাশ হয় এইদিকে কারেন্ট যদি যায়, তাহলে আঙুলগুলোর প্যাঁচটা দেখতে পাচ্ছি ভেতরের দিক দিয়ে হয়ে এটা উপরের দিকে উঠছে। তাহলে এইটাকে ধরো বাইরের দিক বলছে, এই দিকটা বাইরের দিক, এটা বাইরে, এটা বোর্ডের দিকে ভেতরের দিকে সেদিকে আছে। তাহলে এই যে তারের কুণ্ডলীতে যদি এইরকম ডিরেকশনে কারেন্ট হয় তবেই কিন্তু আমরা জানি যে যেটা ফ্যারাডের ওহমের সূত্র ওরেস্টেটের সূত্রতে পড়েছিলাম, সেক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র কীরকম উৎপন্ন হয় জেনেছিলাম। সেক্ষেত্রে এইরকম ডিরেকশনে কারেন্ট গেলেই তবে এইরকম চুম্বক ক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ তখনই বিকর্ষণ হবে, বাধা দেবে। তাহলে এইরকম ভাবে আবিষ্ট তড়িচালক বলের অভিমুখটা কিন্তু নির্ণীত হয়ে গেল। অর্থাৎ আবিষ্ট তড়িচালক বলের অভিমুখটা এমন হবে এবং বর্তনীতে এমন ডিরেকশনে কারেন্ট যাবে এবং সেই কারেন্ট যাওয়ার দরুন ওই বর্তনীতে এমন চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্র কি করবে, যে অপর চৌম্বক প্রবাহ সৃষ্টি করার জন্য যে চৌম্বকটা রয়েছে তাকে বাধা দেবে, বিকর্ষণ বল তৈরি করবে। এটাই হচ্ছে লোরেঞ্জের সূত্র। এটা প্রকৃতপক্ষে শক্তির সংরক্ষণ সূত্র কেন বলা হচ্ছে, যদি শক্তির সংরক্ষণ সূত্র না মানতো, অর্থাৎ এই বিপরীত ডিরেকশন, এই ডিরেকশনে যদি ইএমএফ না উৎপন্ন হতো বা এই ডিরেকশনে যদি কারেন্ট না উৎপন্ন হতো, তবে কি হবে, তাহলে সহজে তড়িৎটা যদি কি এইদিকে চুম্বক ক্ষেত্র যদি উল্টা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হতো, এইদিকে যদি এন এইদিকে যদি এস হতো, তাহলে সহজে আকর্ষণ হয়ে চলে আসবে। আমি কোনো বল প্রয়োগ করব না, এমনিতেই পেয়ে যাব হচ্ছে তড়িৎ। এটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাকে এই যে বিকর্ষণ বলের বাধা কাটিয়ে তাকে জোরে যে আমাদের বল প্রয়োগ করতে হচ্ছে, যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হচ্ছে, ওই যান্ত্রিক শক্তিটাই এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো বোঝা গেছে। তাহলে লেঞ্জের সূত্রতে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে শক্তির সংরক্ষণ সূত্র বলা হচ্ছে কেন না, এখানে আমরা ওই যে বদ্ধ কুণ্ডলীটাকে ওই চৌম্বকের দিকে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে, যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হবে এবং ওই যান্ত্রিক শক্তিটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর আমরা যদি দেখি, যদি সেই ডিরেকশনে কারেন্টটা না উৎপন্ন হতো তাহলে তো আমাদের কোনো বলই প্রয়োগ করতে হতো না, সহজেই এখানে তড়িৎ উৎপন্ন হয়ে যেত। তাহলে আমাদের কোনো শক্তি লাগছে না, তড়িৎ শক্তি পেয়ে যাচ্ছি। তাহলে এটা শক্তির সংরক্ষণের যে বিরুদ্ধে আচরণ করবে। তো এইভাবেই কিন্তু আবিষ্ট তড়িৎচালকের বলের অভিমুখটা এমন ডিরেকশনে হবে এবং যার দরুন এমন ডিরেকশনে আবিষ্ট তড়িৎ প্রবাহ ঘটবে, সেই আবিষ্ট তড়িৎ প্রবাহের দরুন উদ্ভূত যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন যে তড়িৎ যে আবেশ সৃষ্টিকারী কারণকে সে বাধা দেবে এবং তখনই আমাদের যে যান্ত্রিক শক্তিটা প্রয়োগ করতে হচ্ছে সেই শক্তিটা তড়িৎ শক্তিতে তখনই রূপান্তরিত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বোঝা গেছে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশে এটা কিন্তু একটা শক্তির সংরক্ষণ সূত্র। এই যে আমরা একটা বদ্ধ কুণ্ডলীকে নিয়ে আসলে আপেক্ষিক গতি দিলে ওর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে, তাহলে অর্থাৎ কি ওখানে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং এই ধর্মটার উপর ভিত্তি করেই আমাদের কিন্তু জেনারেটর তৈরি হয়েছে। যে আমরা যে বিভিন্ন জেনারেটর দেখি, তাহলে সেই জেনারেটরের মধ্যেও কিন্তু এই বদ্ধ কুণ্ডলী আছে, এই রকম চুম্বক রয়েছে, কাউকে না কাউকে এরকম গতিশীল করা হচ্ছে, আপেক্ষিক গতি করা হচ্ছে।
তো আমরা জানি মোটরের পেছনে, বৈদ্যুতিক জেনারেটরের পেছনে একটা মোটর থাকে, সেই মোটরের কিন্তু চুম্বক আছে, স্থায়ী চুম্বক রয়েছে, এবং তার ভেতরে একটা তারের কুণ্ডলীকে, বদ্ধ তারের কুণ্ডলীকে মেশিনের সাহায্যে ঘোরানো হচ্ছে, যান্ত্রিক শক্তি দিয়ে ঘোরানো হচ্ছে। ঘুরলে কি হচ্ছে, এখানে তড়িৎ শক্তি আমরা পেয়ে যাচ্ছি। তো বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা লোরেঞ্জের সূত্রটা কিন্তু আমরা এখানে জানলাম। তো এখানে তাহলে যে যে বিষয়গুলো জানলাম নিশ্চয়ই তোমরা বুঝেছো। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? না, কোনো একটা বদ্ধ কুণ্ডলীকে যখন তড়িৎ প্রবাহ, বদ্ধ কুণ্ডলীর সঙ্গে যুক্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটানো হয়, তখন ওই বদ্ধ কুণ্ডলীতে যে একটা আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব ঘটে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। বোঝা গেছে? তাহলে কোনো একটা বদ্ধ কুণ্ডলীকে সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন করলে দেখা গেছে যে তড়িৎচালক বলের আবিষ্ট ঘটে। এই ঘটনাটাকে নিয়ে বিজ্ঞানী ফ্যারাডে পরীক্ষা নিরীক্ষা করে দুটো সূত্র তিনি দিয়েছিলেন। একটা সূত্রতে এই আবিষ্ট তড়িৎচালক বলের কারণটা বলেছিলেন, অর্থাৎ কি, এই যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই তবে হবে, শুধু চৌম্বক প্রবাহ থাকলে হবে না, শুধু চুম্বক থাকলেও হবে না, তাহলে প্রবাহের পরিবর্তন হলে হবে। দ্বিতীয় সূত্রটা কি বলছে, যে এই চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হারেই যে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা হবে, অর্থাৎ একটা মান তিনি বলেছিলেন। কিন্তু তিনি দিকটা কোন দিকে হবে তিনি কিন্তু বলে যাননি। পরবর্তীকালে বিজ্ঞানী লেঞ্জ তিনি এই সূত্রটা তিনি দেবেন, শক্তির সংরক্ষণ সূত্রকে তিনি মাথায় রেখে কোন দিকে তড়িৎচালক বল উদ্ভব ঘটবে তিনি সেটা বলবেন। তিনি বলবেন কি, যে বদ্ধ কুণ্ডলীতে এমন দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, আবিষ্ট হবে, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে, যার দরুন এমন চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেই কুণ্ডলী থেকে, যে কি করবে না, আবিষ্ট তড়িৎ প্রবাহটাকে, সেই চৌম্বক প্রবাহকে বাধা দেবে, অর্থাৎ সেই চৌম্বক প্রবাহের বিপরীত দিকে সে তৈরি করবে প্রবাহ। তো সেইটাই হচ্ছে লেঞ্জের সূত্র। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যান্ত্রিক শক্তি কি করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো এই আলোচনাটা তোমরা নিজেরা ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা জটিল মনে হতে পারে, তোমরা নিজেরা বইটা পড়ে যতক্ষণ না বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু ততটা ক্লিয়ার হবে না। বারবার তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, না পারলে ভিডিওটাকে একবার দেখার চেষ্টা করবে, কোন ডিরেকশনে কারেন্ট উৎপন্ন হবে, কি ব্যাপার, এই সব কিছু। তো এই অধ্যায়ের আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আজকের আলোচনাটা আমরা শেষ করব। সেটা হচ্ছে যে তড়িৎ যে প্রবাহটা আমরা বারবার বলছি, তড়িৎ প্রবাহ কিন্তু প্রকৃতপক্ষে দু প্রকারের। এই একমুখী তড়িৎ প্রবাহ আর পরিবর্তী তড়িৎ প্রবাহ। তড়িতের প্রবাহ যে তারের মধ্য দিয়ে হচ্ছে, সেটা যদি একটা নির্দিষ্ট দিকে সবসময় ঘটতে থাকে এবং তার যে দিকটা যদি সবসময় সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে, সেই যে পরিবর্তী প্রবাহটাকে বলা হচ্ছে একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট। এবং এই মানটা স্থির থাকতে পারে, যে সব সময় আমি বলছি যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে আমি যদি এটা লেখার সাহায্যে বোঝার চেষ্টা করি, সময়ের অক্ষের সঙ্গে সঙ্গে এই যে তড়িৎ যে প্রবাহের মানটাকে যদি দেখি, তাহলে তড়িৎ প্রবাহের আমরা জানি যে এই দিকের মানটা উপরের দিকে পজিটিভ হলে নিচের দিকটা নেগেটিভ হতে পারে, নেগেটিভ আই। ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহের ক্ষেত্রে যে সময়ের সঙ্গে সঙ্গে যদি মানটা সব সময় ধ্রুবক থাকে, সব সময় 5 অ্যাম্পিয়ার, সব সময় 5 অ্যাম্পিয়ার, তাহলে এটা একটা সমমুখী একমুখী তড়িৎ প্রবাহ এবং অপরিবর্তী তড়িৎ প্রবাহ, একমুখী এবং ধ্রুবক তড়িৎ প্রবাহ। কিন্তু এই একমুখী কারেন্ট যাচ্ছে, কিন্তু কারেন্টের মানটা কখনো 5, 2 হচ্ছে, 4 হচ্ছে, 3 হচ্ছে, কমছে বাড়ছে, অর্থাৎ এই 5-এর সাপেক্ষে কমছে বাড়ছে। অর্থাৎ এই যে প্রবাহটাকে, এটাকে বলা হচ্ছে, এটাও একটা একমুখী প্রবাহ, কিন্তু এটার মানটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে, মানটা পরিবর্তিত হচ্ছে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে না। তাহলে এইটাকে বলা হচ্ছে একমুখী যে পরিবর্তী সমপ্রবাহ, পরিবর্তী সমপ্রবাহ। তাহলে একমুখী তড়িৎ প্রবাহ, কিন্তু ওই একমুখী ডিসি প্রবাহটা একটা কখনো স্থির হতে পারে, ধ্রুবক যদি হয় মানটা, তাকে বলা হচ্ছে স্থির প্রবাহ। আবার কখনো পরিবর্তী হতে পারে, পরিবর্তী একমুখী প্রবাহ, মানে কি মানটা তার বাড়ছে কমছে। কখনো যখন এই মানটা এসে যাচ্ছে, তাহলে এটা ধরো বলছি 4, কখন এটা বলছি তো 6, তো বিভিন্ন মান 4 নয়, ধরো এটা বলছি 4.9, বাড়ছে কমছে, মানটা বাড়ছে কমছে। তাহলে এই প্রবাহগুলোকে আমরা বলবো একমুখী তড়িৎ প্রবাহ, মানটা বা দিকটা বিশেষ করে এক রয়েছে। আর পরিবর্তী প্রবাহ কাকে বলা হচ্ছে, যে তড়িৎ প্রবাহের অভিমুখ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন ঘটে। একটা সময় অক্ষের সঙ্গে যদি আমরা তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে, উপরের দিকটাকে যদি পজিটিভ দিক বলি, নিচের দিকটা আমরা নেগেটিভ দিক ধরি, তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি প্রবাহটার দিক পরিবর্তন ঘটেছে,
অর্থাৎ ধরো কখন শূন্য ছিল বেড়ে বেশি হলো, আবার কম হয়ে বেশি কম হলো। এইটা কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে। এই যে দিকটা পরিবর্তন করছে এটা পজিটিভ দিক ছিল, এই যে দিকের যে পরিবর্তনগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করবে। এই প্রবাহটাকে বলা হবে কি, যে পরিবর্তী প্রবাহ। ডিসি পরিবর্তী, এটা কিন্তু তার মানটা শুধু পরিবর্তন হচ্ছিল, দিক নয়, দিক অপরিবর্তিত আছে, বোঝা গেছে? এই দিক অপরিবর্তিত মানে কি, তার সাইনটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে যে তড়িৎ প্রবাহের মানটা সময়ের একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়তে 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 আবার নির্দিষ্ট সময় অন্তর দিক পরিবর্তন করে যায়, সেই প্রবাহটাকে বলা হবে কি, পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ বা এটাকে বলা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এর নির্দিষ্ট কোনো দিক নেই, একটা সময় চেঞ্জ হয়ে গেছে। যেমন ভাবে আমাদের বৈদ্যুতিক বাড়িতে যে বৈদ্যুতিক বোর্ডের থেকে যে কারেন্টগুলো পাচ্ছি সবগুলো হচ্ছে পরিবর্তী প্রবাহ। তো এই সমস্ত প্রবাহটা সম্পর্কে আমরা জাস্ট প্রাথমিক ধারণা লাভ করলাম, এবং এদেরও কিছু সুযোগ সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। যেমন কি এখানে প্রবাহ সবসময় একই দিকে হওয়ার জন্য আমাদের কিছু সেইটার উপর ভিত্তি করে কিছু যন্ত্র ব্যবহৃত হয়, যেমন বৈদ্যুতিক মোটর, ফাঁকার একটা নির্দিষ্ট দিকে কারেন্ট পেতে গেলে বৈদ্যুতিক মোটর ওখানে কাজ করছে। কিংবা আমরা ধরো যে তড়িৎ চুম্বক তৈরি করতে যাচ্ছি তখন এই ডিসি প্রবাহগুলো কাজে লাগবে। আবার পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে বিভিন্ন দূরত্বে তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে আমরা এসি তড়িৎ করেই পাঠাতে হয়। এসি তড়িৎ করে প্রবাহ পাঠালে এখানে ওদের দরুন ভোল্টেজ বিভব পতন হয় না। না হলে তারের মধ্য দিয়ে যখন লম্বা তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে, ব্যাটারি ধরো অনেক জায়গায় রাখা আছে, তারের মধ্যেই তো বিভব পতন হয়ে গিয়ে ওহমের সূত্র অনুযায়ী নষ্ট হয়ে যাবে। কিন্তু পরিবর্তী তড়িৎ প্রবাহ করে পাঠালে বিভবের পতনটা কম ঘটে। তো তার অর্থাৎ সুবিধা কিছু অসুবিধা রয়েছে ডিসি তড়িৎ প্রবাহ, এসি তড়িৎ প্রবাহ। তাহলে এই সুবিধা অসুবিধা, এবং ডিসি তড়িৎ প্রবাহের তুলনায় এসি তড়িৎ প্রবাহের মানটা কিন্তু অনেক বেশি হয়। আমরা আমাদের যে বৈদ্যুতিক যে সার্কিটে 220 ভোল্ট 50 হার্জ এই কথাটা লেখা থাকে, অর্থাৎ কি 1 সেকেন্ডে এই যে 50 বার সে আপ ডাউন করছে, তার দিক চেঞ্জ করছে, প্লাস মাইনাস হচ্ছে। অর্থাৎ আমরা এই জন্য বোর্ডের কারেন্টে কোনটা প্লাস দিক কোনটা মাইনাস দিক আমরা বুঝতে পারি। তাহলে 1 সেকেন্ডের মধ্যে 50 বার এরকম সে তার দিক চেঞ্জ করছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা জানি না, সেটাই হচ্ছে এই কথাটার মিনিং। কিন্তু এই 220 ভোল্ট এর মান হলেও এর যে পরম মান কিন্তু আমরা যদি বের করে দেখবো 311 ভোল্টেজের কাছাকাছি। অর্থাৎ যদি আমরা বৈদ্যুতিক অর্থাৎ এসি কারেন্টে শক খাই তাহলে কিন্তু বেশি ঝটকা খাবো, শক খাবো, কিন্তু ডিসি কারেন্টে তার মান কিন্তু যা বলছে তাই। কিন্তু এক্ষেত্রে এর মান কিন্তু এর আরএমএস ভ্যালু সেটি যদি নির্ণয় করি এর মানটা কিন্তু একটু বেশি হবে। তো এই একমুখী তড়িৎ প্রবাহ এবং পরিবর্তী তড়িৎ প্রবাহের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তোমরা লাভ করলে, এবং এইগুলো আবার ডিসি এসি বিভিন্ন সুবিধাগুলো অসুবিধাগুলো তোমরা বই থেকে ভালো করে পড়বে। কোন ক্ষেত্রে এটাকে, যেমন ডিসি এসিটাকে আমরা প্রবাহ ভোল্টেজ বাড়াতে পারি কমাতে পারি, ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ বাড়ানো যায় কমানো যায়, কিন্তু ডিসিকে বাড়ানো অত সহজ নয়। তো এইভাবে তার সুবিধা অসুবিধাগুলো তোমরা বই থেকে কিন্তু দেখে নেবে। তো আজকের আলোচনাতে তোমরা যেটা জানলে বেসিক্যালি তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে নিশ্চয়ই বলতে পারবে, কোনো মুখস্থ তোমরা করার দরকার নেই। তোমরা যে সিচুয়েশনটা বুঝলে সেটাকেই তোমরা ভাষায় লিখবে, সেটাই হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় আবেশ। এবং এই তড়িৎ চুম্বকীয় আবেশ মানে যে একটা আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব ঘটে, সেইটাকে বিজ্ঞানী ফ্যারাডে কি করেছিলেন, যে সূত্র কতগুলো দিয়েছিলেন, ফ্যারাডের সূত্র। এই ফ্যারাডের সূত্রের পরবর্তীকালে বিজ্ঞানী লেঞ্জ কতগুলো সূত্র দিয়েছিলেন, একটা সূত্র সেটাকে শক্তি সংরক্ষণ থেকে লেঞ্জের সূত্র। তো এইভাবে আজকের ক্লাসটা তোমরা পড়বে, আমরা এখানেই শেষ করলাম।